স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি আমাদের নবম দশম শ্রেণীর রসায়নের পঞ্চম অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, এবং সেই টপিকটি হলো আয়নিক বন্ধন। আমরা জানি আমাদের আমাদের যে সিলেবাস রয়েছে সেখানে দুটি গুরুত্বপূর্ণ বন্ধন বিষয়ে আলোচনা করা হয়েছে। একটি হলো আয়নিক বন্ধন এবং আরেকটি হচ্ছে সমযোজী বন্ধন। আমরা যদি পঞ্চম অধ্যায় খুব ভালোভাবে পড়তে চাই, পরীক্ষায় খুব ভালো করতে চাই, তাহলে অবশ্যই আমরা আয়নিক এবং সমযোজী বন্ধন বিষয়ে তো অবশ্যই জানবো। পাশাপাশি আমাদেরকে জেনে নিতে হবে আয়নিক বা সমযোজী যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলোর দ্রাব্যতা এবং তড়িৎ পরিবাহিতা, এই বিষয়ে আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো কথা হচ্ছে আমরা জেনে নেই আয়নিক বন্ধন কাকে বলে। শুরুতেই তোমাদের আয়নিক বন্ধন হোক বা সমযোজী বন্ধন হোক, এটা কথা বলে রাখা দরকার। তোমরা যদি যৌগ চিনতে চাও বা আয়নিক বন্ধন বিষয়ে জানতে চাও, তোমাদেরকে অবশ্যই খুব ক্লিয়ারলি ধাতু বা অধাতু চিনতে হবে। ধাতু অধাতু চেনার ক্ষেত্রে একটি কার্যকরী বা খুব তোমাদের হেল্পফুল হবে এরকম একটি ভিডিও এর আগে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে নিবে। তো আয়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা একটু আলোচনায় আসি। আয়নিক বন্ধনের সংজ্ঞার ক্ষেত্রে আমরা জানি যে একটি ধাতু এবং একটি অধাতু পরস্পর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে। যেই যৌগের মধ্যে আয়নিক বন্ধন রয়েছে বা যেই যৌগটি আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয় সেই যৌগকে বলা হয় আয়নিক যৌগ। তো কথা হচ্ছে যে যারা যারা আসলে জানো না ধাতু অধাতুরা আসলে কি করে বা ইলেকট্রন আদান প্রদানের কথা বললাম, প্রশ্ন আসতে পারে ইলেকট্রন আদান কে করে, প্রদান কে করে, বা দান কে করে, গ্রহণ কে করে, এরকম প্রশ্ন থাকতে পারে। এই বিষয়ে ক্লিয়ার করে এর আগেও বলা হয়েছে, এখনো বলতেছি যে ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে, অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে। তো আয়নিক যৌগ মূলত ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ধাতু ইলেকট্রন কেনই ত্যাগ করতেছে, অধাতু ইলেকট্রন কেন গ্রহণ করতেছে। এর পেছনে দুইটা কারণ আছে, আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে বলতেছি। আমরা জানি যে শুধুমাত্র ধাতু বা অধাতু না, নিষ্ক্রিয় মৌল সমূহ ছাড়া পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে তারা প্রত্যেকেই চায় তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের বিন্যাস লাভের জন্য। ধাতু সমূহ কিভাবে চিনবো? ধাতু সমূহের শেষ কক্ষপথে হাইড্রোজেন ছাড়া সব সময় একটি ইলেকট্রন বা দুটি ইলেকট্রন থাকে, অনেক সময় তিনটি ইলেকট্রন থাকে, যে ইলেকট্রন গুলো তারা ত্যাগ করে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের বিন্যাস লাভ করতে চায়। যেহেতু ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে, তাই এক্ষেত্রে যেহেতু ইলেকট্রন ত্যাগ করতেছে পরমাণু সমূহ, সেই পরমাণু সমূহই আসলে ধাতব পরমাণু। তো কথা হচ্ছে অধাতু একইভাবে চেনা যায়। যে সকল অধাতু রয়েছে, বেশিরভাগ অধাতুরই শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন বা 6টি ইলেকট্রন রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় 5টি ইলেকট্রনও রয়েছে, 4টি ইলেকট্রন যুক্ত রয়েছে, যেমন কার্বন। তো কথা হচ্ছে যে অধাতু সমূহ মূলত কি করতেছে, নিজেদের মধ্যে ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয়তা ধর্ম প্রদর্শনের একটি বৈশিষ্ট্য রাখতেছে, যার কারণে ওই ধরনের মৌলগুলোকে অধাতব মৌল বলা হচ্ছে। এটা হচ্ছে একটি কারণ যে তারা অষ্টক ধর্ম প্রদর্শন করতে চায় বা নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের বিন্যাস লাভ করতে চায়। দ্বিতীয় কারণটি হচ্ছে আমাদের খুবই পরিচিত তড়িৎ ঋণাত্মকতা বা আমরা যাকে ইলেকট্রোনেগেটিভিটি বলতেছি। তো কথা হচ্ছে যে আমরা জানি ধাতব মৌল সমূহ কিন্তু একই পর্যায়ের একটু বাম দিকে অবস্থান করে, একই পর্যায়ের বাম দিকে অবস্থান করে। বাম দিকের মৌলগুলো ধাতব পরমাণু, তীব্র ক্ষার ধাতব পরমাণু 1 নং গ্রুপে অবস্থান করে, মৃৎ ক্ষার ধাতু সমূহ 2 নং গ্রুপে অবস্থান করে। তার মানে যে সকল ধাতু রয়েছে বেশিরভাগ ধাতু সমূহই পর্যায় সারণীর বাম দিকে অবস্থান করে, আর বাম দিকে অবস্থান করার কারণেই এদের ইলেকট্রোনেগেটিভিটির মানটা কম হয়। পাশাপাশি যে সকল অধাতু রয়েছে, যেহেতু আয়নিক বন্ধন আলোচনা করতেছি, আমাদেরকে ধাতুর পাশাপাশি অধাতুর আলোচনাটাও করতে হবে। যে সকল অধাতু রয়েছে তাদের অবস্থান হচ্ছে পর্যায় সারণীর ডান দিকে এবং তাদের ইলেকট্রোনেগেটিভিটির মানটা বেশি হয়। চলো আমরা কিছু মৌলের তড়িৎ ঋণাত্মকতার মানটা দেখে নেই। যেমন সোডিয়াম যদি নেই, সোডিয়াম আমরা জানি সোডিয়াম ধাতু, আমরা দেখেছি গত ভিডিওতে সোডিয়াম ধাতু, যার ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 0.93। পটাশিয়াম আরেকটি ধাতু যার অবস্থান 1 নং গ্রুপ 4 নং পর্যায়, তার ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 0.82। ম্যাগনেসিয়ামের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 1.31। উপরের তিনটি মৌল হচ্ছে ধাতব মৌল। ক্লোরিন একটি অধাতব পরমাণু, যার অবস্থান হচ্ছে ডানে, পর্যায় সারণীর ডানে 17 নং গ্রুপে। ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 3.16। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 3.98। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 3.44। তো কথা হচ্ছে
আমরা আসলে কোন নিয়মের উপর ভিত্তি করে বুঝবো আয়নিক যৌগ তৈরি হবে, আয়নিক বন্ধন গঠন করবে? সবসময় মাথায় রাখবে যে ইলেকট্রোনেগেটিভিটির মান যদি বা ডিফারেন্স যদি 1.7 এর চেয়ে বেশি হয়, তাহলেই যদি ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য, আমরা এটাকে ডেল ইলেকট্রোনেগেটিভিটি বলতে পারি, ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্য, সেই পার্থক্য যদি 1.7 এর চেয়ে বেশি হয়, এর পার্থক্য যদি 1.7 এর বেশি হয় তখনই সেই দুইটা ধাতু এবং অধাতুর মধ্যে মূলত আয়নিক বন্ধন গঠিত হবে। ঠিক আছে, তো আমরা এখানে একটু দেখে নেই যে আমরা যে সোডিয়াম ক্লোরাইড তৈরি করি, কেন সোডিয়াম ক্লোরাইডটা তৈরি হইতেছে? সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার কারণে কিন্তু সহজেই একটি ইলেকট্রন শেষ কক্ষপথ থেকে ত্যাগ করে দিতে পারতেছে। একইভাবে যদি আমি সোডিয়ামের সাথে ক্লোরিনকে রেখে দেই, ক্লোরিনের নেগেটিভিটি বেশি হওয়ার কারণে কি করবে? সে একটি ইলেকট্রনকে শেষ কক্ষপথে সে গ্রহণ করতেছে। একইভাবে আমি যদি পটাশিয়ামের সাথে ফ্লোরিনের একটা বন্ধন তৈরি করার চেষ্টা করি, পটাশিয়ামের ইলেকট্রোনেগেটিভিটির মানটা কম হওয়ার কারণে কিন্তু শেষ কক্ষপথের যেই 4 নম্বর কক্ষপথের যে একটি ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনটি ত্যাগ করে দিবে। পাশাপাশি ফ্লোরিনের নেগেটিভিটির মানটি বেশি হওয়ার কারণে ফ্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে পটাশিয়াম ক্লোরাইড যৌগ বন্ধন গঠন করবে। ফলে পটাশিয়াম ফ্লোরিনের মাঝখানে একটা আয়নিক বন্ধন গঠন করবে এবং KF বা পটাশিয়াম ফ্লোরাইড যৌগ গঠন করবে। তো আমরা এখন দেখি যে বিন্যাসের সাহায্যে কি কি ঘটতেছে। আমরা প্রথমে নেগেটিভিটি দিয়ে দেখায় দেই যে আসলে যৌগগুলোর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 এর চেয়ে বেশি আছে কিনা, পাশাপাশি 1.7 এর চেয়ে বেশি যদি হয়ে থাকে তাহলে কিভাবে আয়নিক যৌগ গঠন করতে পারবে। তো আমরা জানি যে সোডিয়াম একটি ধাতু এবং ক্লোরিন আরেকটি অধাতু। যদি সোডিয়াম আর ক্লোরিন মিলিয়ে আমি যৌগ গঠন করতে চাই, বন্ধন তৈরি করতে চাই দুইটা মৌলের মধ্যে, তাহলে বন্ধনটা আসলে কোন ধরনের বন্ধন হবে একটু দেখে নিই। তো আমরা জানি যে সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটির মান হচ্ছে 0.93 এবং ক্লোরিনের নেগেটিভিটির মান হচ্ছে 3.16। তাহলে আমরা যদি ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 3.16 থেকে সোডিয়ামের নেগেটিভিটি 0.93 মাইনাস করি, আমি আসলে এখানে কত পাইতেছি বিয়োগ করে দেখা যাক। 3.16 মাইনাস 0.93 আমরা পাইতেছি 2.23। এটা অবশ্যই 1.7 এর চেয়ে বড় না? অবশ্যই বড়। সুতরাং নিঃসন্দেহে সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে একটি আয়নিক বন্ধন তৈরি হবে আর কি। তো দেখা যাক যে সোডিয়াম ছাড়া তো এখানে অন্য অধাতু আছে, সেক্ষেত্রে বন্ধন তৈরি হতে পারে কিনা। এক্ষেত্রে কিন্তু যৌগটা হবে NaCl। তো আমি যদি NaF তৈরি করতে চাই হবে কিনা দেখা যাক। আমরা জানি সোডিয়ামের ঋণাত্মকতার মান হচ্ছে 0.93 এবং ফ্লোরিনের হচ্ছে 3.98। তো আমরা 3.98 থেকে 0.93 যদি মাইনাস করি তাহলে কত পাই? 3.98 মাইনাস 0.93 আমি পাইতেছি 3.05, যেটা 1.7 এর চেয়ে অনেক বড়। যেহেতু এই হিউজ ডিফারেন্স তৈরি হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির, তাই সোডিয়াম আর ফ্লোরিনের মাঝখানে একটি আয়নিক বন্ধন গঠিত হয়। তো দেখা যাক আমরা এই পরবর্তী যে কোনো একটি ধাতু অধাতু নেই, আমরা যদি ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিবেচনা করি তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড গঠিত হবে। তো কথা হচ্ছে ম্যাগনেসিয়ামের ঋণাত্মকতার মান হচ্ছে 1.31 এবং অক্সিজেনের ঋণাত্মকতার মান হচ্ছে 3.44। তো আমরা 3.44 থেকে 1.31 টা মাইনাস করার চেষ্টা করি। 3.44 মাইনাস 1.31 2.13, যেটা অবশ্যই 1.7 এর চেয়ে বড়। তো এই যে ইলেকট্রোনেগেটিভিটির যে মানগুলো রয়েছে, ইলেকট্রোনেগেটিভিটির মান আমরা অবশ্যই মুখস্থ রাখবো, তাহলে আমাদের এমসিকিউ তো হেল্প হবে, পাশাপাশি আমরা খুব সহজেই বুঝতে পারবো যৌগটা আয়নিক হবে কিনা। তো কথা হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আলোচনা করি, বা আমরা যদি প্রশ্ন আসে আমরা সেক্ষেত্রে কিভাবে ব্যাখ্যা দিব দেখে নেই। প্রশ্নে আসলো মূলত যখন এই টাইপের মৌলগুলো আসে, মৌলগুলো কিন্তু কখনোই তোমাদেরকে জানিয়ে দেয় না সেগুলো কোন মৌল, বিভিন্ন ভাবে তোমাদেরকে উদ্দীপকে দিয়ে দেয় যাতে তোমাদের চিনতে একটু কষ্ট করা লাগে, একটু মাথা খাটাইতে হয়। তো মনে করো যে
সোডিয়ামের পরিবর্তে কিন্তু এ মৌল দেওয়া আছে যার পারমাণবিক সংখ্যা 11 দেওয়া আছে। ক্লোরিনের ক্ষেত্রে বি মৌল দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা 17 দেওয়া আছে। তোমাদেরকে প্রশ্ন করা হইলো যে এ এবং বি দ্বারা গঠিত যৌগটি কোন ধরনের, এ ও বি এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠিত হয়, প্রশ্ন আসতেই পারে। তখনই আমাদের যেটা কাজ, আমাদের প্রথম কাজটাই হচ্ছে, যেহেতু আমাদের মৌলগুলো এখানে হাইড করা আছে, আমাদের কাজ হচ্ছে এই মৌলগুলোকে রিভিল করতে হবে আগে, এই মৌলগুলোর পরিচয় দিতে হবে আগে। আমরা সেক্ষেত্রে এখানে ব্যাখ্যা লিখতে পারি যে উদ্দীপকের এই মৌলের পারমাণবিক সংখ্যা 11, সুতরাং এই মৌলটি হলো সোডিয়াম। বি মৌলের পারমাণবিক সংখ্যা 17, সুতরাং বি মৌলটি হলো ক্লোরিন। তারপর আমরা কি করব, বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সোডিয়াম আসলে কি করতেছে, ক্লোরিন আসলে কি করতে চায়। তাহলে তোমরা আবার এই যে প্রশ্নের উত্তর লেখার যে ধাপটা অবশ্যই মাথায় রাখবে। প্রথমে আমরা কি করব, মৌলের পরিচয় যেহেতু নাই, আমরা অবশ্যই মৌলের পরিচয় দিব, তারপর ইলেকট্রন বিন্যাস করব, তারপর আমরা যেহেতু বুঝতে পারতেছি এটা আয়নিক যৌগ নিয়ে আলোচনা হইতেছে, আয়নিক বন্ধন নিয়ে আলোচনা হইতেছে, অবশ্যই অবশ্যই আমরা ইলেকট্রন বিন্যাসের পরে আয়নিক বন্ধনের সংজ্ঞাটা দিব। তো কথা হচ্ছে ওইসব তোমরা দিয়ে নিবা, সমস্যা নাই, আমরা বিন্যাস থেকে দেখে নেই। সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, আমি যদি বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, ক্লোরিন 17 1s2 2s2 2p6 3s2 3p5। একটু লক্ষ্য করো যে সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন রয়েছে, একটি ইলেকট্রন রয়েছে। ক্লোরিনের শেষ কক্ষপথ বা তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে, 7টি ইলেকট্রন রয়েছে। তাহলে সোডিয়াম কি করবে, তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল কে, সোডিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হচ্ছে নিয়ন, আর্গন না কিন্তু। তাই সোডিয়াম কি করবে, নিয়নের মতো হওয়ার জন্য একটি ইলেকট্রনকে ত্যাগ করে দিবে। এখান থেকেও কিন্তু ব্যাখ্যাটা দেওয়া যায়, যেহেতু সোডিয়ামের ইলেকট্রোনেগেটিভিটির মানটা কম, তাই সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে দিবে। কিসের মতো হওয়ার জন্য, কিসের মতো হওয়ার জন্য, নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো হওয়ার জন্য। পাশাপাশি ক্লোরিনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটির মানটা অনেক বেশি, তাই সে চেষ্টা করবে কি যে আমি 7টা ইলেকট্রন ত্যাগ করব না, কারণ ত্যাগ তো করতে পারবে না, তার নেগেটিভিটির মান অনেক বেশি। নেগেটিভিটির মান যদি ক্লোরিনের কম হইতো তাহলে কিন্তু সেও 7টা ইলেকট্রন ত্যাগ করতে পারতো, ঠিক আছে। তো যেহেতু ক্লোরিন ত্যাগ করতে পারতেছে না, তাহলে তাকে তো যে কোনো উপায়ে তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো হতে হবে। তাই ক্লোরিন কি করতেছে, নেগেটিভিটি যেহেতু বেশি, সে সোডিয়ামের যে দান করতেছে ইলেকট্রন, সেই ইলেকট্রনটি গ্রহণ করতেছে। এখন সোডিয়াম মূলত ইলেকট্রন ত্যাগ করে কোন আয়নে রূপান্তরিত হয়, ক্লোরিন মূলত ইলেকট্রন ত্যাগ করে কোন আয়নে রূপান্তরিত হয়, এটা আমি একটু পরে বলতেছি। আমরা সব আয়নিক যৌগের সম্পূর্ণ আলোচনাটুকু করে নেই। তো কথা হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারতেছি সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করতেছে, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করতেছে। তো কথা হচ্ছে এই সম্পর্কিত ব্যাখ্যায় আমি লিখব উত্তরে, এবং পাশাপাশি শেষে একটা সুন্দর কিউট চিত্র দেওয়ার চেষ্টা করব। চিত্রটা তোমরা কিভাবে দিবা একটু দেখায় দেই। তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে চিত্রগুলো আঁকার জন্য। তো প্রথমে যেহেতু সোডিয়াম নিয়ে আলোচনা হইতেছে, সোডিয়ামের চিত্র দিব। আমরা জানি সোডিয়ামের কক্ষপথ সংখ্যা 3টি, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন এবং শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন। এটা হচ্ছে সোডিয়াম। এরপরে আমরা কি করব, ক্লোরিনের চিত্রটা আঁকবো, যেখানে অঙ্কনের ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই একটু আকারটাকেও মাথায় রেখো, কারণ আমরা জানি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে পরমাণুর আকার আস্তে আস্তে কি হয়ে যায়, ছোট হয়ে যায়। তো সুতরাং সেই অনুযায়ী সোডিয়ামের আকার তো বড় হওয়ার কথা, ক্লোরিনের আকার তো ছোট হওয়ার কথা। এখন তুমি এমন ভাবে আঁকলে যে সোডিয়ামটা ছোট হয়ে গেল, ক্লোরিনটা বড় হয়ে গেল, তাহলে তো আমাদের ব্যাখ্যার সাথে মিলল না। আমরা যাই করি না কেন আমাদের এই প্রজাস্বামী ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো দেখো এখানে যেটা দেখায় দিতে হবে, তোমাদের এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেখায় দিবা যে সোডিয়াম ক্লোরিনকে একটি ইলেকট্রন ত্যাগ করতেছে, ঠিক আছে। এখন ত্যাগ করার পর যেটা হয় সেটাও কিন্তু তোমাদের এঁকে দেখাইতে হবে যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করার পর কি হইতেছে। এখন আমরা জানি যে সোডিয়াম যদি ইলেকট্রন ত্যাগ করবে, সোডিয়ামের শেষ কক্ষপথটি আর থাকবে না, কারণ সোডিয়ামের যে থার্ড অরবিটটি ছিল, সেই থার্ড অরবিটে জাস্ট একটা ইলেকট্রন ছিল, সে একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিচ্ছে, তাহলে অরবিটটা আর থাকতেছে না। তাই প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, শেষে 8টি ইলেকট্রন দিব। দেখো এর ফলে কিন্তু সোডিয়ামটি কার মতো হয়ে গেছে, নিয়নের মতো হয়ে গেছে। ফলে আমি এটাকে
সোডিয়াম প্লাস দিব। মাথায় রেখো এখানে সোডিয়াম প্লাস দিছি, প্রশ্ন হইতেছে আমাদের, প্রশ্ন হইতেছে সোডিয়াম প্লাস কেন হইলো, এটা কিন্তু আমি বলবো একটু পরে। তো কথা হচ্ছে আমি এখানে ক্লোরিনের চিত্রটা আঁকি, যেখানে প্রথম কক্ষপথে 2টা, শেষ কক্ষপথে দ্বিতীয় কক্ষপথে 8টি, পাশাপাশি শেষ কক্ষপথে 8টি, 7টি ছিল, সোডিয়াম থেকে এটি নিয়ে নিছে, তাই 8টি ইলেকট্রন হয়ে গেছে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিব এবং শেষে লিখবো আমরা ক্লোরিন মাইনাস। এখানেও প্রশ্ন থাকতেছে কেন ক্লোরিন মাইনাস হইতেছে। তবে দেখো আমরা যে আয়নিক যৌগের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা পরীক্ষায় যেভাবে লিখবো, আমরা প্রথম থেকে আরেকবার বলি, মৌল যেহেতু পরিচয় দেওয়া থাকবে না, আমরা অবশ্যই মৌলের পরিচয় দিব প্রথমে। কি মৌল, পারমাণবিক সংখ্যা কত, এরপরে বিন্যাস করব। যদি বুঝতে পারি আয়নিক যৌগ হবে, আয়নিক বন্ধন হবে, তাহলে অবশ্যই তার ব্যাখ্যাটা আমরা, সংজ্ঞাটা আমরা দিব। দেওয়ার পরেই সোডিয়াম আসলে কি করতেছে, একটা ত্যাগ করতেছে, ত্যাগ করে আসলে কোন আয়নে পরিণত হচ্ছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, গ্রহণ কেন করতেছে, কার মতো হতে চায়, গ্রহণ করে কিরকম হয়ে যাচ্ছে, এই বিষয়ে আমরা ব্যাখ্যাটা দিব এবং শেষে লিখবো যে এভাবে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে বা আদান প্রদানের মাধ্যমে NaCl আয়নিক যৌগ গঠিত হয়। এই ব্যাখ্যা দেওয়ার পরেই আমরা শেষে চিত্র এঁকে দিব, এই চিত্র দিব সবার শেষে, এবং এর আগে যে দুটো আমি আঁকছিলাম সেই দুটো প্রথমে দিতে হবে। এখন আমরা আসি কেন সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস হচ্ছে। এদের মধ্যে চার্জ কেন তৈরি হয়েছে দেখা যাক। আমরা জানি, আমরা পূর্ববর্তী যে অধ্যায় আছে অবশ্যই তোমরা শিখেছো, সেখানে আমরা জানি যে কোনো পরমাণুতে, সোডিয়াম হোক বা যে কোনো পরমাণুতে, যদি ইলেকট্রন সংখ্যা 11 হয় তাহলে প্রোটন সংখ্যাও কত হবে, 11 হবে। এটা তোমরা জানি, খুব সহজ। কোন পরমাণুতে ইলেকট্রন যতগুলো হবে প্রোটন ঠিক তত সংখ্যক কি হবে। তার তারতম্য কিসের জন্য হচ্ছে, তারতম্য হচ্ছে নিউটনের জন্য, তাই ভরেরও তারতম্য হইতেছে। ভর তারতম্য হলে প্রোটন ঠিক থাকলে আইসোটোপ হয়, সেই বিষয়ে আমরা আলোচনা পরে করব, পরবর্তী কোন একটা ভিডিওতে করব। তো কথা হচ্ছে এখানে আমরা জানি যে সোডিয়াম কি করে, একটি ইলেকট্রন ত্যাগ করে দেয়। তাহলে সোডিয়াম যদি একটি ত্যাগ করে দেয় তাহলে ইলেকট্রন সংখ্যা 11 থেকে চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, 10। তো এখন যদি আমি চার্জ যোগ করি, যখন সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11 ছিল তখন এই পরমাণুটাকে আমরা কি বলবো, চার্জ নিরপেক্ষ বলবো। চার্জ নিরপেক্ষ কেন, তার মধ্যে এক্সট্রা কোনো চার্জ নাই। এজন্যই বলা হয় যে মুক্ত অবস্থায় কোনো যৌগ গঠন না করলে কোন পরমাণুর জারণ মান শূন্য বা কোন পরমাণুকে চার্জ নিরপেক্ষ বলা হয়। তো কথা হচ্ছে এখানে আমি যদি সোডিয়ামকে একটি ইলেকট্রন ত্যাগ করাইয়া দিই বা সোডিয়াম ত্যাগ করে, তাহলে জারণ মান কি হইতেছে, যোগ বিয়োগ করলে +1 হইতেছে। এর জন্য সোডিয়ামকে ইলেকট্রন ত্যাগ করার পর সোডিয়ামকে কি লেখা হয়, সোডিয়াম প্লাস লেখা হয়। এটাই হচ্ছে কারণ। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথ থেকে তো 2টি ইলেকট্রন ত্যাগ করতেছে, তাহলে ম্যাগনেসিয়ামে তো দেখাই দেই। তাহলে ম্যাগনেসিয়ামে আমরা জানি যে ইলেকট্রন সংখ্যা -12, প্রোটন সংখ্যাও তো +12। তাহলে এখানে আমি ম্যাগনেসিয়ামকে মুক্ত অবস্থায় চার্জ নিরপেক্ষ বলতে পারি। মুক্ত অবস্থায় মানে সে কোনো যৌগ গঠন করে না, যৌগ অংশগ্রহণ করে না। তাহলে যখনই আমি ম্যাগনেসিয়ামের সাথে অন্য একটা অধাতব মৌল যেমন অক্সিজেন যুক্ত করবো, তখন সেখানে ম্যাগনেসিয়াম কি করবে, 2টি ইলেকট্রন ত্যাগ করে দিবে। তখন দেখা যাবে আর চার্জ নিরপেক্ষ থাকবে না পরমাণু, তখন সেটা আয়নে রূপান্তরিত হয়ে যাবে। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম কিসে রূপান্তরিত হয়ে যাবে, ম্যাগনেসিয়াম 2+। একইভাবে আমরা একটু অধাতব মৌলে আসি, যারা ইলেকট্রন গ্রহণ করতেছে সেগুলোর ক্ষেত্রে আলোচনা করি। এখন ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে -17, প্রোটন সংখ্যা হচ্ছে +17। তাহলে আমরা জানি যে ক্লোরিন মুক্ত অবস্থায় চার্জ নিরপেক্ষ। আমি যদি এখানে যোগ বিয়োগ করি কত আসতেছে, 0 আসতেছে। কিন্তু যখনই আমি জানি যে ক্লোরিন কি করতেছে, নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল আর্গনের মতো হওয়ার জন্য একটি ইলেকট্রন গ্রহণ করতেছে, তখন ইলেকট্রন সংখ্যা 17 থেকে কত হয়ে যাবে, 18। এই অবস্থায় যদি আমি যোগ বিয়োগ করি তাহলে কিন্তু ক্লোরিন পরমাণুটি আর চার্জ নিরপেক্ষ থাকতেছে না, মূলত ক্লোরিন আর পরমাণু থাকতেছে না, সে কি হয়ে যাচ্ছে, ক্লোরিন আয়ন। সেক্ষেত্রে ক্লোরিনটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাচ্ছে, ক্লোরিন মাইনাস। একইভাবে অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করতেছে, যেহেতু ইলেকট্রন গ্রহণ করতেছে তার ঋণাত্মক চার্জটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে অক্সিজেন 2- হবে। তো কথা হচ্ছে এই ছিল আমাদের আয়নিক বন্ধন নিয়ে আলোচনা। আমার মনে হয় না যে তোমরা যদি এইটুকু শুধু মাথায় রাখো, পাশাপাশি আমি যেভাবে বললাম ব্যাখ্যা লিখো, আয়নিক বন্ধন ব্যাখ্যার ক্ষেত্রে বা আয়নিক যৌগ ব্যাখ্যার ক্ষেত্রে তোমাদের আর এক্সট্রা কিছু দেখতে হবে।
তোমরা অবশ্যই পরিক্রিয়াত্মকতার ব্যাপারটা মাথায় রাখবা, যে কখন আয়নিক যৌগ গঠন হয়, আয়নিক যৌগ গঠিত হয় কোন কোন পরমাণু নিয়ে, ধাতু কোনগুলো, অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা পরবর্তী আলোচনা করব সমযোজী যৌগ নিয়ে।